তারপর আরে মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তারপর স্যার তাহলে এখন পদার্থের পরিমাণের একক বলতে আমরা ধরো বাজারে গেলাম চিনি কিনতে বা লবণ কিনতে গেলাম, তাহলে লবণ কিভাবে নিয়ে আসি? 1 কেজি অথবা হাফ কেজি। তাহলে কেজি কি? এটা লবণের পরিমাণ 1 কেজি অথবা চিনির পরিমাণ কেজি ব্যবহার করতেছি। এইরকম আমরা কি করব, ওই একই ভাবে পরিমাণের একক মোল হয়। যে আমি বললাম যে 1 মোল পানি, 1 মোল কার্বন ডাই অক্সাইড। তো 1 মোল পানি বা 1 মোল কার্বন ডাই অক্সাইড কি হবে? যে 1 মোল পানি হচ্ছে পানি আণবিক ভর যেটা সেটাই গ্রামে লিখলে হবে 1 মোল পানি। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড হবে, কার্বন ডাই অক্সাইডের যে আণবিক ভর এটাকে গ্রামে লিখলে সেটা হবে 1 মোল কার্বন ডাই অক্সাইড। যেমন আমরা প্রথমে একটা লিখি যে কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কি হবে? এখানে কার্বন আছে একটা, কার্বন হচ্ছে তোমার হচ্ছে 12, কার্বন আছে একটা, আর অক্সিজেন আছে দুইটা, এবং অক্সিজেনের ভর হচ্ছে 2। তাহলে আমার দেখা যাবে 44। যখন আমরা আণবিক ভর লিখব তখন কিন্তু তার একক থাকে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। যখন আমরা লিখব যে 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড, তখন কি হবে? আমরা কার্বন ডাই অক্সাইডের যে আণবিক ভরটা পাবো ওর সাথে যদি আমি গ্রাম লিখি তখনই হবে এটা হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ যে কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে আমরা বলবো কি? মোল বা 1 মোল। এটা লিখে নাও। ইয়েস স্যার। তারপরে আমরা এটা পরমাণু শক্তি বলি। তারপর আমরা জানি কি যে নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তো পারমাণবিক ভর তো 1 নাই, আছে তাই। কিন্তু যখন আমরা এই নাইট্রোজেনকে আমরা 1 মোল নাইট্রোজেন পরমাণু বলবো, 1 মোল নাইট্রোজেন পরমাণু, 1 মোল নাইট্রোজেন পরমাণু কি হবে? 14 গ্রাম। 14 গ্রাম। মানে আমরা যখন গ্রাম লিখবো তখন কিন্তু হবে। এখন একটু গ্রামের বিষয় আমরা কি লিখব? বিশ্ববিদ্যালয়ে লিখব। অনেকে কিন্তু গ্রাম এইভাবে লেখে, জিএম। এটা কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ গ্রাম এককটা হচ্ছে আন্তর্জাতিকভাবে জি লেখাটা স্বীকৃত। যে জিএম তো আবার অন্য কিছু হয়ে গেল। এজন্য জিএম কিন্তু লিখে দেওয়া হবে। অবশ্যই কি লিখবা? জি, শুরুতে জি, পরবর্তী জিও লেখা যাবে না। মানে আমরা যে এককগুলো লিখি না, অনেকে কি করি যে ইচ্ছে মতো একক লিখি, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এককগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখতাম। বুঝছো কি? স্যার আমরা যদি কেজি করতে যাই স্যার, কেজির ক্ষেত্রে তোমার কেউ কিন্তু ছোট হচ্ছে আর জিও কিন্তু ছোট। ফিজিক্সের প্রথম অধ্যায়ে তোমাদের কিন্তু দেওয়া আছে এখানে যে একক কিভাবে লিখতে হয়। কিছু আছে ক্যাপিটাল লেটার লিখতে হয়, কিছু আছে স্মল লেটার। স্যার আণবিক ভরকে কেজিতে কিভাবে বানাবো স্যার? এই যে আণবিক ভরকে কেজিতে আমরা এখানে লিখবো না, কারণ আমার যখন মোল বলা হয়েছে, যখন মোল বলবো তখন অবশ্যই গ্রামে লিখতে হবে। মানে গ্রামে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা কি হবে? মোল হবে। তবে এটা যদি এসআই পদ্ধতিতে লিখতে চাও, এটা কিন্তু আমরা গ্রাম যেটা লিখছি সিজিএস পদ্ধতি। যদি এসআই পদ্ধতিতে লেখো তবে আমরা কেজিতে লিখতে পারবো। এটা কেজি লিখলে কত হবে? যদি 14 গ্রামকে কেজিতে লিখতে চাও, 14 গ্রাম সমান 14 গুণন 10 টু দি পাওয়ার -3 কেজি। 14 কে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ইয়েস স্যার। তাহলে আমরা এইটুকু দেখলাম। এটা শেষ। স্যার শেষ হয়নি স্যার। শেষ হলে বলবো। হ্যাঁ, শেষ হলে বলবো। স্যার, 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 শেষ হলে বলবো। স্যার,
তাহলে আমরা মৌলের সংখ্যাটা আরেকবার বলি। যে কোনো পদার্থে যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ করা থাকে তাকে ওই পদার্থের মোল বলে। মোলের ক্ষেত্রে আমরা আরো কিছু বলতে পারি, যে কোনো পদার্থে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলা হয়, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলা হয়। আবার মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। কোনো পদার্থের আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পদার্থের পরিমাণের একক হিসেবে মোল ব্যবহার করব, যেমন গ্রাম ব্যবহার করা যায় এরকম মোল ব্যবহার করা যায়। তারপর স্যার এখন আমরা নতুন একটা বিষয় শিখব, সেটা হচ্ছে এসটিপি। এসটিপি 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 কি জিনিস? এসটিপি তে এস দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। তারপর টি দ্বারা বোঝায় হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার। আর পি দ্বারা বোঝায় হচ্ছে প্রেসার। এর আমরা এখানে লিখে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যার অর্থ হচ্ছে প্রমাণ বা আদর্শ, প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপ, প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপ। এসটিপি মানে প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপ। লিখো। হ্যাঁ স্যার। এখানে এই যে প্রমাণ তাপমাত্রা চাপটা আসলে কত? এই যে এসটিপি তে প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আবার প্রমাণ চাপ হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার বা 1 এটিএম। তাহলে এখানে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা, এটা বলা হয় প্রমাণ তাপমাত্রা। আর 1 এটিএম যে চাপ একে বলা হয় প্রমাণ চাপ, প্রমাণ চাপ। তারপর এখন সংখ্যাটা লিখে নাও। সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। স্যার কিসের সংজ্ঞা স্যার? ওই যে প্রমাণ তাপমাত্রা চাপের সংজ্ঞা লিখে নাও। আর কিসের সংজ্ঞা? মানে ওই যে প্রমাণ তাপমাত্রা ও চাপ এর সংজ্ঞা। প্রমাণ তাপমাত্রা ও চাপ এর সংজ্ঞা বলেন স্যার। দেখো হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 এটিএম চাপকে
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও একেডিএম চাপে এম চাপকে প্রমাণ তাপমাত্রা বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। তারপর স্যার বুঝছো? কি স্যার? তাহলে প্রমাণ চাপ কাকে বলে? এক এটিএম চাপকে প্রমাণ চাপ বলে। আবার প্রমাণ তাপমাত্রা আলাদা ভাবে বলে। প্রমাণ চাপ কাকে বলে? এক এটিএম চাপকে প্রমাণ চাপ বলে। আর প্রমাণ তাপমাত্রা কাকে বলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। ঠিক আছে? তারপর এখানে আমাদের দুটো জিনিস একটু জেনে রাখা দরকার, সংজ্ঞা দেব না, তারপর একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে এসএটিপি আর এনটিপি। এসএটিপি আছে এনটিপি। এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার and pressure. Standard ambient temperature and pressure. যেখানে এটা আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বলা হয়। আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। যে জায়গায় তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হবে 1 atm। 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হবে কি 1 atm। স্যার আরেকবার বলেন তো স্যার সম্পূর্ণটা। SATP স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড আদর্শ, অ্যাম্বিয়েন্ট বায়ুমণ্ডলীয় বা পরিবেষ্টিত, টেম্পারেচার মানে তাপমাত্রা, আর এন্ড প্রেসার মানে চাপ। তাহলে এখানে টেম্পারেচার হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার হবে 1 atm। এসটিপি তে কিন্তু টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ ছিল 1 atm, কিন্তু এসএটিপি তে তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস আর এখানে বুঝছি স্যার। 1 atm। আরেকটা আছে, ঠিক আছে মানে এটা বিভিন্ন ভাবে আমাদের লাগবে। এই জন্য একটা এনটিপি, নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এই নরমাল টেম্পারেচার এন্ড প্রেসারটা কি? নরমাল হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার কত? 20 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 1 atm। চাপ কত তোমার? 1 atm। স্বাভাবিক তাপমাত্রা একই হ্যাঁ একই স্যার একই কি বললাম? স্যার 25 ডিগ্রি আর সেলসিয়াস আর 1 atm দুটাতে স্যার। এটাতে তাপমাত্রা এটাতে 25 ডিগ্রি আর এটাতে তাপমাত্রা হলো 20 ডিগ্রি। 23 ডিগ্রি স্যার। 20 20 এটা হচ্ছে 20, হ্যাঁ এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। মানে তাপমাত্রা একটা হচ্ছে 0, একটা 25, একটা 20 আর চাপ তিনটা আছে সেম 1 atm। ঠিক আছে? লেখা দিয়ে একবারে বোঝা যায় না।
স্যার এর সংজ্ঞাও তো আগের মতো হবে না স্যার? এটা সংজ্ঞা, হ্যাঁ স্যার। সংজ্ঞা দরকার নেই, এমনিতে জেনে রাখলে হবে। সংজ্ঞা আগের মধ্যে সংজ্ঞা, আচ্ছা স্যার। সংজ্ঞা সংজ্ঞা আগের মধ্যে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র, নতুন একটা সূত্র লিখে নিই, সেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট করতে একই তাপমাত্রা চাপে, ওই স্যার একই তাপমাত্রা। যেমন হচ্ছে একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে তারপর একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। তো সমান, তারপর এবং তারপর স্যার এবং পরিমাণ তাপমাত্রা ও চাপে তার, পরিমাণ তাপমাত্রা ও চাপে তার পরিমাণ তাপমাত্রা ও চাপে তার 22.4 লিটার। পরিমাণ তাপমাত্রা ও চাপে তার 22.4 লিটার। স্যার মান, এটা মান না, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং পরিমাণ তাপমাত্রা ও চাপে তার 22.4 লিটার। এটা যদি মিলিলিটারে লিখি তাহলে 22,400 মিলিলিটার, 22,400 মিলিলিটার। একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং পরিমাণ তাপমাত্রা ও চাপে তা হচ্ছে কি 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। তারপর এখন যে আমরা এই যে মোলার আয়তন একটা প্রশ্ন আছে, মোলার আয়তন, মোলার আয়তন হচ্ছে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কে মোলার আয়তন। 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে কি বলা হবে? স্যার লিখবো স্যার। হ্যাঁ লেখো, 1 মোল গ্যাসীয় পদার্থ, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে তার মোলার আয়তন বলে। এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে তার কি বলে? মোলার আয়তন বলে। এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে তার মোলার আয়তন বলে। স্যার 1 মোল H2 পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। হ্যাঁ, এক মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। দেখছো? তাহলে এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন কি বলে? মোলার আয়তন বলে। শেষ হয়েছে? স্যার তো আমরা এখন কয়েকটা জিনিস দেখবো আর কি। একটা গ্যাসীয় পদার্থ হলো, যেমন আমি বলি আমরা যে 1 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস
এতক্ষণ আমরা যতগুলো দেখলাম সবগুলো একসাথে কম্বাইন করব। 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস কি হবে যদি ভরের দিক দিয়ে দেখি তাহলে কি হবে এখানে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 1 মোলের আণবিক ভরকেই বলা হবে গ্রামে প্রকাশ করলে সেটা 1 মোল। 44 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে কি 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আবার এটা আমরা লিখতে পারবো কি 6.023 কার্বন ডাই অক্সাইড। এতটি কার্বন ডাই অক্সাইড কিছুক্ষণ আগে দেখে আসলাম। এবং আমরা এটা কি লিখতে পারবো এটা লিখতে পারবো যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড লিখতে পারবো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। মানে 1 মোল দ্বারা এত কিছু বোঝায়। আমি ভাবছি অনুসংখ্যা বুঝি এবং আয়তন বুঝি। আমরা একটু লেখা শেষ হলো বললো স্ক্রিন শেয়ার করবো আর কি। লেখা শেষ হয়েছে? হ্যাঁ স্যার, তারপর আমরা একটু স্ক্রিন শেয়ার করব যদিও সময় লাগতেছে। বোর্ড করে রাখতে বোর্ড করে আমাদের আমার বই দেখা যাচ্ছে মানে দেখা যায় স্যার। বই আপনার কাছে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে যেমন আণবিক ভাবে কেন একটি H2O অণুর ভর একটি H2O অণুর ভর এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে তো যে জায়গায় আমরা একটি H2O অণুর ভর যদি বের করতে চাই একটি H2O অণুর ভর আমরা আগে থেকে জানি যে 1 মোল H2O মানে কত এখন কিন্তু করলাম 1 মোল H2O কত করছি 18 গ্রাম বলছি না আণবিক ভর এটা করছি কিনা সমান এই আমাকে দেখা যায় না বোর্ড দেখা যাচ্ছে স্যার বোর্ড দেখা যাচ্ছে ইয়েস স্যার হ্যাঁ স্যার, দেখা যায়। 1 মোল H2O সমান কি 18 গ্রাম তাই না আবার 1 মোল H2O সমান আরেকটা কি জানি হচ্ছে 6.023 H2O এটা না এটা তাহলে আমরা যে আমরা ম্যাথটা সমাধান করতেছি মানে যেটা ম্যাথ দেওয়া আছে তার সমাধান করতেছি তাহলে 1 মোল H2O সমান 18 গ্রাম 1 মোল H2O সমান এতটি H2O তাহলে কি লিখতে পারি 6.023 H2O এর ভর সমান কত 18 গ্রাম অতএব একটি H2O
3:2 এর ঘর কত হবে 18 ভাগ হচ্ছে 6.023 এত বাকিটা ভাগ করলে যেটা মান আসে এটা ভাগ করলে যেটা মান আসে সেটা হচ্ছে 2.99 গুণন 2.99 গুণন 10 to the power -23 মানে আমাদের যদি এই সম্পর্কটা জানি তাহলে যে কোনো ভাবে ঐকিক নিয়ম করে আমি এই জ্ঞানটি সমাধান করতে পারবো যে সমাধান ধরা যে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের কতটি পরমাণু আছে বা অণু আছে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের কত গ্রাম আছে তো ঐকিক নিয়ম করে কিন্তু আমরা জ্ঞানগুলো বের করতে ডাইরেক্ট আমি করে দিলাম যে 1 মোল পানি সমান 18 গ্রাম 1 মোল পানি সমান এতটি পানি তাহলে এতটি পানির অনুপাত 18 গ্রাম একটি পানির অনুপাত কত আমাদের প্রশ্ন ছিল একটি H2 অনুপাত বুঝছো কি স্যার আজকে থাক স্যার, তাহলে সোমবারে আজকে স্যার যেটা আমরা জানি আমাদের তোমাদের কাছে কিন্তু মানে কারেন্ট পারলে আটটার 5 দশমিক আগে আসবে কিন্তু পরে আসবে না কারণ এর পরে 8টা কাছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আজকে এই যে ওই বইয়ের প্রথমে যে সমাধান করে সমস্যাগুলো দেওয়া আছে